দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার অতিথি হিসাবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জনাব খায়রুল কবির খোকন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনি? আপনাকে ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্যে। ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন তো নির্বাচনের মোটামুটি একটা মনে হচ্ছে তারিখ পাওয়া গেল। গতকাল যে বৈঠকটি হলো, মানে বলা হচ্ছিল একেবারে নজিরবিহীন বৈঠক, এবং সেইখানে কিছু যদি কিন্তু রেখে বলা হলো যে 2026 সালের রমজান শুরু হওয়ার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচনটি হবে, এবং দুই পক্ষর থেকেই বলা হলো যৌথ বিবৃতিতে যে দুই পক্ষই সন্তুষ্ট। তো এই বৈঠক নিয়ে আপনি কি সন্তুষ্ট নাকি, এবং নির্বাচন কি এখন ফেব্রুয়ারিতেই হবে বলে মনে হচ্ছে নাকি? ধন্যবাদ। আমি তো আশাবাদী মানুষ। আমি এই একটা যে ঐতিহাসিক যে আমাদের লন্ডনে আমাদের বিএনপির একজন চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে যে সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে যে আলোচনাটি হলো আর কি, সে আলোচনা তো আমাদের শুধু দলের না, মনে হয় যে পুরো দেশের সাধারণ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ ছিল, একটা অস্বস্তি ছিল যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। যে তারিখ নিয়ে, যে সুনির্দিষ্ট তারিখ নিয়ে যে বলা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এপ্রিলের ফার্স্ট উইকে, আমাদের দিকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে, এই যে একটা টানাপোড়েনের মধ্যে, তো আমরা আশাবাদী ছিলাম যে একটা নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে, যেহেতু এটা আমাদেরই আন্দোলন সংগ্রামের ফসল, এই ঐতিহাসিক মানে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে আমাদের গণতন্ত্রের যে আমাদের পথযাত্রা, যে আমরা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে আমরা শুরু করেছি একটা মুক্ত পরিবেশে, তো আমরা আশাবাদী ছিলাম যে নিশ্চয়ই এর মধ্যে আলোচনার মধ্যেই আমাদের এই সংকট মানে এই বিষয়টি একটি সমাধান হবে। এটা তো শুধু সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করা, রোড ম্যাপ ঘোষণা করা, এটি ছিল বিষয়। তো সেখানে আমাদের মনে হয় যে এই আলোচনার মধ্য দিয়ে আমাদের একটি মানুষের একটি আস্থার স্বস্তির জায়গা আমরা মোটামুটি একটা মানে ইয়েতে পেয়েছি আর কি, একটা মানে একটা স্বস্তির জায়গায় আমরা মোটামুটি একটা এখন একটু নিশ্চিত যে ইনশাল্লাহ আমাদের সবকিছু ঠিক থাকলে, যদিও বলেছেন যে সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারি নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই বিষয়টাই বলেছেন। কিন্তু তাতেও আমরা আশাবাদী যে এখানে আর কোনো রকম কিন্তু যদি বা এগুলা আর মনে হয় যে খুব একটা, যেহেতু যৌথ ঐক্যমতের ভিত্তিতে একটা যৌথ বিবৃতি এসছে, এবং আমাদের নীতিগতভাবে আমাদের দেশের সকল রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দল, ডান দল বাম দল, তারা স্বাগত জানিয়েছে। যদি দুই এনসিপি আর এবং জামাত এবং কিছু ইসলামী একটু হয়তো তারা অসন্তুষ্ট বা একটু তারা মানে নাখোশ কিছুটা হয়েছে হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে, সবই এক ঐক্যমতে আসতে হবে নর্থদের যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ, রাজনৈতিক দলগুলি যদি নীতিগতভাবে এটাকে সমর্থন জানিয়েছে এবং এটার পক্ষে মত দিয়েছে, আমি মনে করি যে এটা নিয়ে আর কোনো এখন দ্বিমত বা বিরোধ রাখা উচিত নয় আর কি। তার মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আপনার ব্যক্তিগতভাবে সমস্যা নেই? ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আপনি ব্যক্তিগতভাবে এটাতে হ্যাপি? অবশ্যই ইনশাআল্লাহ। আমি দেখছিলাম ঈদের দিনে আপনি বলছিলেন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে, এপ্রিল নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো এই 7 দিনে কি যৌক্তিক পরিবেশ তৈরি হলো? হ্যাঁ, এটা রাজনীতিতে আসলে মানে ধরেন সব জায়গায় তো কোনো বক্তব্য আমাদের রিজিট থাকে না। আমরা চাই যে আমাদের কথার উপর ভিত্তি করে দুই পক্ষই একটা মানে গরম বলতে শুরু করেছে, দুই পক্ষই তারা বাস্তবতা উপলব্ধি করে আমরা একটা জায়গায় আসছি। যার যার জায়গায় অবশ্যই যার যার জায়গায় আমরা রিজিট না থেকে, আমরা একটু অনড় না থেকে, যে আমরা যদি দুই পক্ষ থেকে ছাড় দিয়ে যে আমরা একটা জায়গায় এসে দেশের জাতির গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে, তাহলে সেটা আমার মনে হয় যে জাতির জন্য এটা কল্যাণকর, মঙ্গলজনক। তাই আমি এই জিনিসটা আমি মনে করি যে এই সরকার উপলব্ধি করেছেন যে আমরা যেটা বলছি সেটাও অযৌক্তিক নয়, ওরা যেটা করছে সেটাও নয়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অতীতে আমরা যেটা দেখে আসছি যে আমাদের দেশের এই পরিস্থিতিতে সাধারণত অতীত ইতিহাস থেকে আমরা যে দেখি আর কি, নির্বাচনটা সাধারণত ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেই হয়ে আসছে অতীতে, মানে ওই এপ্রিল জুনের দিকে এক্সেপশনাল হতে পারে, কিন্তু সেটা মানে ওইসব প্রচণ্ড মানে ওয়েদার, ঝড় বৃষ্টি থাকে, প্রচণ্ড গরম
গরম থাকে এবং সেখানে অনুকূল পরিবেশ থাকে না, রমজান, পরীক্ষা, ঈদ এইগুলো সামনে রেখে মানে মানে তখন নির্বাচনী পরিবেশটা অনুকূলে থাকে না। এই জন্য এটা একটা অনুকূল পরিবেশ হয় মানে বাঞ্ছনীয় আর কি। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, অভিজ্ঞতা থেকে আমরা বলছিলাম যে সামগ্রিকভাবে যদি সেটা হয়, আর এর মধ্যে যদি মানে আমাদের তো ওই দীর্ঘ 10 মাস হয়ে গেল, এর মধ্যে তো আমাদের অনেক সময় আমরা অতিবাহিত করেছি, আমরা পাঠ করেছি। এর মধ্যে তো সংস্কার, বিচার এগুলো তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে, এ নিয়ে তো কোনো বিরোধ নাই। তো এটাকে মানে পুঁজি করে এটাকে অনন্তকাল দীর্ঘকাল নিয়ে যাওয়া, এটা জনগণ আমরা ভালো, এটা মানে গ্রহণযোগ্য বা আমরা ভালোভাবে অনেকে দেখছেন না। এই জন্য একটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশনটা হয়ে গেলে সবার জন্যই মঙ্গল, জাতির জন্য, দেশের জন্য এবং সরকারের জন্য, মানে যাতে আবার কোনো তৃতীয় শক্তি বলছি যে একটা ষড়যন্ত্রকারীরা যেন কোনো সুযোগ না পায়। মানে এই যে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, এই যে আমাদের সমঝোতার মধ্যে দিয়ে যদি আমরা ইলেকশনটা করি, তাহলে একটা ইতিহাসে একটা অনন্য একটা অসাধারণ একটি সুন্দর নির্বাচন হিসেবে দৃষ্টান্ত স্থাপন হবে। 91-এর মতো বিচারপতি শাহাবুদ্দিন আদিনের যে নির্বাচন হয়েছিল। আপনি বলছিলেন যে জামাত এবং এনসিপি প্রতিক্রিয়া জানাচ্ছে, এবং জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিবৃতিতে আমি দেখছি যে তারা বলেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে এক্ষেত্রে। এনসিপি অনেকটা একই সুরে কথা বলছে। আমি আপনার কাছে একটু বোঝার জন্যই জানতে চাচ্ছিলাম যে একটি রাজনৈতিক দলের সাথে হেড অফ দ্য স্টেট এভাবে মিটিং করে যৌথ বিবৃতি কি দিতে পারে? এটা দেওয়ার শুধু একটি রাজনৈতিক দল না, যেহেতু তার প্রধানের সাথে দেখা করতে, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, জনগণের প্রতিনিধিত্ব করে আসছে অতীতে বেশ কবার। আমরা জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রাইনে এই দলটি জনগণের, কিন্তু অন্য দুই দল যে বলছে যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনাদের উপর কিছুটা ফেভার করা হয়েছে, এই অভিযোগকে আপনি কিভাবে দেখবেন? আপনাদের উপর ফেভার করা হয়েছে না, আমি মনে করি এটা বাস্তবতা, এটা বাস্তব প্রেক্ষিতে। কারণ বিএনপিকে ছাড়া তো বাংলাদেশে যে এখন যে পরিবেশ, যেহেতু আওয়ামী লীগের এখন মানে রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা রাজনীতি থেকে মানবতা অপরাধ করার জন্য তারা আজকে জনবিচ্ছিন্ন হয়েছে এবং তাদের রাজনীতি করার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে। এখন তাদের যে অবস্থা, সেই অবস্থাতে এখন যেহেতু এখন বিএনপি একক বৃহত্তর দল, সেই বিএনপিকে মানে মেন স্টেক হোল্ডার হিসেবে আমরা বলছি যে সবাইকে নিয়ে আমরা করতে চাই। কিন্তু সেখানে আমরা যেহেতু মানে এই দেশের 10% বলা যায় যে মানুষের আমরা প্রতিনিধিত্ব করছি আর কি। তো সেখানে ধরেন আমাদের সাথে আলোচনা করাটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্তই হয়েছে। ঢাকায় আলোচনা করে প্রধান উপদেষ্টা লন্ডনে ফ্লাই করে গেলেন, সেই বৈঠক থেকে কি পেলেন তা নিয়ে অনেকে প্রশ্ন আসছে। কেউ বলছে একটা পুরস্কার নিতে গিয়েছেন আর তারেক রহমানের সাথে বৈঠক করতে গিয়েছেন। পুরস্কার নেওয়া এবং ওনার সাথে বৈঠক দুইটি ওনার প্রয়োজন, দুইটি উনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন এবং রাষ্ট্রের এই সংকট উত্তরণের জন্য উনি যেহেতু উনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, উনি নোবেল বিজয়ী এবং সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা রেসপেক্ট লাইক এনিথিং, ওনাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় আমরা রেখেছি আমরা, তাই না? তো সেখানে ওনার মতো মানে একজন ব্যক্তি, উনি দেশের স্বার্থে এই জায়গায় আসছেন এবং দেশের স্বার্থে যদি কোনো দলের প্রধানের সাথে, একটি বৃহত্তর দলের প্রধানের সাথে যদি আলোচনা করেন, তাহলে আমি তো এতে কোনো দোষের কিছু দেখছি না। সরকার এবং বিএনপি মিলে যৌথ বিবৃতি হতে পারে, যৌথ বিবৃতি দিতে পারবেন, যেহেতু আমাদের অনেকগুলি দলের প্রতিনিধিত্ব করি আমরা। আপনি দেখেন আজকে যদি সেই দেখেন রিয়াকশনটা দেখেন, সমস্ত অধিকাংশ দলগুলো কিন্তু স্বাগত জানিয়েছে এদেশের সমস্ত বাম দল, ডান দলগুলো, দুই একটি দল ছাড়া আর কি। ওরা তো নতুন দল, ওরা তো ওরা আমি মনে করি যে বিগত দিনে যে জামাত ইসলামও একই প্রশ্নই করেছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আচরণ করছে নাকি আপনাদের প্রতি ফেভার করছে। না, আমি আমাদের প্রতি ফেভার করছে এটা আমরা বলবো না। ওনার সঠিক দায়িত্বটা ভালো, জাতির প্রতি, দেশের প্রতি উনি একজন দেশপ্রেমিক একজন ব্যক্তি হিসাবে এক নিরপেক্ষভাবে তিনি দায়িত্বটা পালন করছেন। এবং উনি হয়তো ওনার যে উপদেষ্টা আছেন বা কিছু রাজনৈতিক দল হয়তো তাকে মানে হয়তো সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে কিছু ব্যত্যয় হয়েছে অতীতে, কিন্তু উনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে না, আমাদের দেশের স্বার্থে কী করা উচিত। এখন মানে ওনার সেই উপলব্ধি থেকে কিন্তু তিনি আমাদের দলের একটি চেয়ারম্যানের সাথে বৈঠক করে উনি যৌথ বিবৃতি দিয়ে একটা এই সংকটের উত্তরণ করার জন্য যে একটা দিয়েছেন, এটা তো একটা সব এটা আজকে যদি আপনি জনগণের নেন, মতামত নেন, মানে সর্বমহলের জনগণ কিন্তু এটাকে স্বাগত জানাবে এবং স্বাগত জানাচ্ছে। এবং এটা মানুষ তো মনে করে যে একটা সুন্দর অনুকূল পরিবেশ, একটি ইনক্লুসিভ, ক্রেডিবল, একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক। অতীতের মতো তো দিনের ভোট রাতে হওয়া বা আমি আর ডামি, এইসব নির্বাচন তো জনগণ দিতে চায় না।
তাই ওনার কাছে তো প্রত্যাশার আসার জায়গার অনেক বেশি মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে মানুষের মধ্যে তখন ক্ষোভের সৃষ্টি হয়। এখন যে সেই এই প্রাপ্তির জায়গাটা আসছে এখন এই নির্বাচনের মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনা সকল মানে ষড়যন্ত্র চক্রান্তের অবসান ঘটবে। এবং যদি এটাকে যদি আমরা এখন মেন করি যে না আমরা এই বিষয়টা এখন তৃতীয় পক্ষ বা কেউ কেউ হয়তো তাদের দলীয় স্বার্থে, তাদের গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির স্বার্থে আবার এখানে তারা মানে বিভিন্নভাবে সংকট তৈরি করার চেষ্টা করতে পারে। তো সেই সংকটের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যের কথা আমরা বহুবার বলেছি, জাতির ঐক্যকে ধরে রাখার জন্য ঐক্যমতের ভিত্তিতে সব কিছু হতে হবে। আমাদের দলের দেখছেন একটিন চেয়ারম্যান, আমাদের 20 ভিশন দিয়েছি, তারপরে আবার 27 দফা দিয়েছি, পরে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছি। তো এগুলো তো আমাদের সুস্পষ্টভাবে অনেক কিছু উল্লেখ করেছি। আমরা কি করব, আমরা এইগুলা দেখে তো এগুলো তো আমাদের কথার কথা না, এগুলা কিন্তু আমরা কথার কাজের সাথে আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের এই স্বপ্নটা এই আমাদের সংস্কারটা আমরা মেন করি যে না এটা আমরা আগামী দিনে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তাহলে অবশ্যই আমরা এই দায়িত্বগুলো আমরা পালন করব, যেগুলো আমরা ইতিমধ্যে আমরা যেটা ঘোষণা করেছি। এখন কি তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে মানে তার ইলেকশন তিনি দিবেন কি দিবেন না তা নিয়ে আপনাদের সিনিয়র নেতাদের অনেক মাথা ব্যথা ছিল। আমি 2 জন স্থায়ী কমিটির সদস্যকে দেখেছি তা নিয়ে প্রশ্ন করেছেন। এখন কি তার মানে মনে হচ্ছে যে আশঙ্কাটা কেটে গেছে এবং তার আন্ডারে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে কি আপনারা এখন বিশ্বাস করেন? আশা করি যে তার অধীনে সুষ্ঠু নির্বাচনের আমরা ওনার উপরে আস্থা, যদি আগে আপনারা বলছিলেন যে হবে আস্থা রাখতে চাই, আমরা হবে না ঠিক বলি নাই, মানে এখন অপশক্তি ষড়যন্ত্রকারীরা এটাকে এই চমৎকার এই বিষয়টাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ষড়যন্ত্র করতে পারে। এই আশঙ্কা থেকে অন্য দলগুলি কিন্তু বলছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এই সরকারের আন্ডারে হবে না গতকালের মিটিং এর পরে, এবং তারা বলছে যে আপনাদের প্রতি বায়াসড এই গভর্নমেন্ট। না, আমি মনে করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, গ্রহণযোগ্য এই সরকারের আন্ডারেই হবে বলে অবশ্যই হতে হবে। আমরা মনে করি আমরা দল বলছি যে এই সরকার আমাদেরই সরকার, আমাদের আন্দোলনের ফসল। বলছি যে এই বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো পদ্ধতিতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই কথাটি বারবার আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার বলেছেন। এই সরকারের প্রতি যে আস্থা, বিশ্বাস, কনফিডেন্স বলেছেন। আপনারা অনেক দাবি দাওয়া নিয়ে মাঠেও নেমেছেন। হ্যাঁ, মাঠে নেমেছি, থাকবে। এটা তো আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত আমাদের দাবি যখন হবে না, অর্জন হবে না, সেই কাঙ্ক্ষিত দাবি আদায়ের জন্য তখন আমরা তো কথা বলবো। এটা রাজনৈতিক দলের আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নির্বাচনের কথা বলবো যে আমাদের দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার বঞ্চিত 16 বছর। এখন ভোটের একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, অনুকূল নির্বাচন দিতে হবে। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের প্রধান হলো নির্বাচন। সেই নির্বাচনের জন্য অতীতে অনেক কিছু হয়েছে, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, এত জীবন, এত ত্যাগ, শ্রম, এত জীবন দিয়েছে, এত মানুষ যে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, এত কিছু হয়েছে শুধু তো নির্বাচনের জন্য। একটা মানে অন্তর্বর্তীকালের কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের জন্য, সেগুলো তো অতীতে না দেওয়ার কারণেই তো আন্দোলন সংগ্রামটা হলো। তারা তো দল, এই জন্য আমরা তো চাচ্ছি এই সরকারের কাছে যে প্রত্যাশা যে এই নির্বাচনটা তারা যদি দিয়ে দেন, তাহলে সেই নির্বাচিত প্রতিনিধির কাছে দেশ জাতি মানে তাদের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা বেশি থাকে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, তারা জনগণের কাছে আবার 5 বছর পরে যেতে হবে। এই জন্য একটা রাজনৈতিক দলের কাছে জনগণের যে কমিটমেন্ট, যে থাকে মানে তাদের যে প্রতিশ্রুতি থাকে যে আমরা ক্ষমতায় গেলে জনগণের কাছে এই কাজ করব, তখন আমরা না করলে 5 বছর পরে তো আবার জনগণ আমাকে আর ম্যান্ডেট দিবে না। কিন্তু আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে বিএনপি বারবারই শুরুর দিকে বলছিল যে নির্বাচনের রোডম্যাপ পাচ্ছে না, মানে আমাদের মানে অন্তত আমার কাছে কখনো মনে হয়নি যে এটি কোনো সত্য দাবি ছিল, কারণ প্রধান উপদেষ্টা স্পষ্টতই বলেছিলেন যে জুনের মধ্যেই হবে। বিএনপি কি এক ধরনের ট্রমার মধ্যে থাকে নির্বাচন নিয়ে, যে এতগুলি নির্বাচন তার অংশ নিতে পারেনি সেই কারণে? না, এটা ধরেন ঠিক, এটা পুরোপুরি এটা ঠিক নয়। মানে আমরা যে নির্বাচনের ব্যাপারে যে বলছেন জুনের যে বাস্তবতার নিরিখে যে মানে জুনে নির্বাচন করাটা সম্ভব নয়, তখন ইচ্ছা থাকলেও উনি কোনো রকম ইন্টেনশন মোটিভ থেকে বলেন নাই। উনি সিনসিয়ারলি দেশের সাথে হয়তো বলছেন কি অথবা বলেছেন, হয়তো বা বলেছেন, কিন্তু সেটা আমাদের বাংলাদেশের মানে নির্বাচনের প্রেক্ষাপটে ওই যে জুনে আবহাওয়ার কারণে নির্বাচন হওয়ার মতো অনুকূল পরিবেশ নাই, তখন নেই। এবং এটা করতে গেলেও তখন দেখা গেলো যে এই বাস্তবতার প্রেক্ষিতে সেটা হয়তো তাকে শিফট করতে হতো, বা সেটা আবার
আরো দেরিতে চলে যাওয়ার সংখ্যা বলছিলেন। 2026-এর শেষের দিকে আবার চলে যাবে। এই যে এই দীর্ঘ সময়ের মধ্যে এই পতিত ফেসির স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, এই খনি সরকারের তাদের যে অবৈধ লুটপাটের টাকা দিয়ে তারা যেভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তো পরিস্থিতি তো রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক সংকট এবং দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি আরও গোলাটে হবে, আরও ঘনীভূত হবে, দেশে মানুষ একটা অনিশ্চিত যেতে পারে। এই জন্য যত মানে ন্যূনতম সংস্কার করে বিচার করে যত দ্রুত সম্ভব এই নির্বাচনটা করে ফেললে তখন এই আশঙ্কাটা কেটে যাবে অনেকটা। সংস্কার আর বিচার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো চলতেই থাকবে। এটা সংস্কার নিয়ে বিচার নিয়ে তো আমাদের এটার কোনো দ্বিমত, এটার পক্ষে আমরা আছি। সেখানে এই বিষয়টা নিয়ে একটা দোয়াশা সৃষ্টি হয়েছিল, একটা নিজেদের মধ্যে মানে কেউ এটাকে পুঁজি করতে যাচ্ছিল। যে এই জন্য আমাদের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল যে আমাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে এই সব কিছু, কারণ যদি অতীতে আমরা দেখেছি 91, 96 এবং 2001-এ আমরা দেখেছি 3টে ইলেকশনই কেয়ারটেকার গভর্নমেন্টের মানে হয়েছিল, কিন্তু সেখানে 3 মাসের মধ্যে সম্ভব হয়েছিল। তো এই জন্য আমরা ভাবছিলাম যে ওনার মতো একজন অভিজ্ঞ লোক এবং উনি একজন বিশ্বনন্দিত এবং বিশ্ববরণ্য নোবেল বিজয়ী আমাদের এত সম্মানের ব্যক্তি, তো ওনার অধীনে এই নির্বাচনটা 3 মাসের হলে এটা আমাদের জাতির জন্য এটা সম্মানজনক, পুরো পৃথিবী এবং অর্থনৈতিক এবং দেশের যে মানে ছোটোখাটো সমস্যা তৈরি হচ্ছে, মানে বিশেষ করে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রবলেম, ছোটোখাটো অনেক প্রবলেম হচ্ছে। দেখা গেলো যে পুলিশ এবং জনগণের মধ্যে মানে যে জাস্টিস মুভ টুভ যেগুলো বিভিন্ন কারণে দেখা যায় যে মানুষের মধ্যে অস্থির চিত্তের এবং এই অশক্তিগুলি এবং দেশি বিদেশি চক্রান্ত করার একটা সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচারীরা, এই সুযোগটা যেন না পায়। এবং এটার জন্য আমাদের যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে যে আমাদের যে এত শত শত হাজার হাজার মানুষের জীবন যে জুন 2024-এর এবং জুন জুলাই তো প্রায় 2000-এর মতো ছাত্র জনতা মানে জীবন দিতে হয়েছে, তাই না? তো এই যে শহীদদের রক্তের প্রতি তো আমাদের সম্মান করা হবে। যদি আবার কোনো কারণে যদি আবার দেখা যায় যে আমাদের অর্জনটা ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জন্য আমরা চাচ্ছিলাম যে এটা হোক। জনগণ আমরা তো বিএনপিকে আমরা একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা সবচেয়ে বেশি নিগৃহীত। আমাদের তো 422 জন আমাদের এই জুলাই এবং অগাস্টেই আমাদের প্রায় 422 জন আমাদেরকে শহীদ হয়েছে আমাদের বিএনপি পরিবারে। তো সেখানে তো আমাদের আর দীর্ঘ 16 বছরও তো আমাদের প্রায় জানেন যে 60 লক্ষ আমাদের হচ্ছে আসামি করা হয়েছে 60 লক্ষ কর্মীকে, এবং 1.5 লক্ষ মামলা হয়েছে, 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহির্ভূত হত্যা সেটা হয়েছে, এবং ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন সহ প্রায় 1450 আমার গুম হয়েছে, এটা মোটা দাগে যেটা হয়েছে। তো সেখানে তো আমরা অনেক বেশি আমাদের ট্যাক্স স্বীকার করতে হয়েছে। আমার বিরুদ্ধে 100-এর উপরে মামলা ছিল দীর্ঘ প্রায় 2.5 বছরের মতো ছিল আমার মানে 2.5 বছরের মতো এই 16 বছরের মতো বিভিন্ন সময় আমাকে কারাবরণ করতে হয়েছে। এই জন্য আমাদের সব নেতারা তো শান্তিতে কেউ আমরা তো ঘুমাতে পারি না গলে, তাই না? আমাদের উপরে যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন জুলুম হামলা হয়েছে সেটা তো অবর্ণনীয়, সেখানে আমরা সবচেয়ে বেশি সাফারার। এই জন্য আমরা একটু বেশি চাচ্ছিলাম যে না আমাদের নির্বাচনটা হোক, জনগণ যাকে চায়, এই রাষ্ট্রের মালিক ভূখণ্ডের জনগণ যে চাইলে জনগণ ভোট দিয়ে যদি যাকে নির্বাচিত করে আমাদেরকে ভোট দিতে হবে, নট দ্যাট যে আওয়ামী লীগের লোকজনের তো অনেক টাকা পয়সা আছে, সেগুলো ব্যবহার করে কোনোভাবে কোনো ষড়যন্ত্র করতে পারে নাকি। তা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বাদে বেশিরভাগই তো দেশে আসলে রয়ে গেছে, পালাতে পারেনি। তারা কই আছে আপনাদের কি কোনো ধারণা আছে? না, এটা তো ধরেন মানে অভিযোগ আছে যে আপনারাই তাদেরকে শেল্টার দিচ্ছেন সেই টাকার বিনিময়ে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এটা এই অভিযোগের কোনো সত্যতা নেই, কারণ বিএনপি তো প্রধান শত্রু আওয়ামী লীগ, সবচেয়ে বেশি বিক্ষিপ্ত। ওই জন্যই আমি অবাক হচ্ছিলাম আওয়ামী লীগ দ্বারা তো সবচেয়ে আপনারা এত বড় দল, আপনারা জানেনই না যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কোথায় আছে এখন? না, তৃণমূলের কর্মী আছে সমাজে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে, এটা ঠিক আছে, এটা আমরা কিছু দৃশ্যমানও দেখছি বা অদৃশ্য আমরা কিছু টের পাচ্ছি, কিন্তু মোটা দাগের মানে সিনিয়র নেতৃবৃন্দরা মানে তাদেরকে দৃশ্যমান দেখা যাচ্ছে না, ওরা ওদের দেশের বাইরে বা লুকিয়ে আছে বা আত্মগোপনে আছে। এটা সরকারের গোয়েন্দা সংস্থা ভালো তথ্য দিতে পারবে যে ওরা কোথায় থাকে, কারণ এর আগে আমরা ছিলাম যে আমাদের সেনানিবাস বা কন্টেনমেন্টের ভিতরে বোধহয় 665 তালিকা দেখেছি, সেই তালিকায় ছিল। তো
এখন সেখানে তারা সেখান থেকে অনেকেই নিরাপদে মানে তারা দেশের বেশিরভাগই বাইরে তো এখনো দেশে। চলে গেছে আর কি। আপনারা হয়তো ক্ষমতায় আসলে অনেকেই কি করবেন তাদের ব্যাপারে? আমাদের ক্ষমতায় গেলে সেখানে আমাদের এই মুহূর্তে তো এই এক্সাক্ট এই মুহূর্তে তো এই বলাটা একটু মুশকিল যে আচ্ছা, আমরা বুঝেছি। কি করব। মানে যে বিচার প্রক্রিয়া চলছে আমাদের সেটাই বিচার এগিয়ে যাবে। প্রক্রিয়া যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা খুন করেছে, যারা হত্যা করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিচার তো অবশ্যই হতে হবে। এই ব্যাপারে জিরো টলারেন্স আমাদের দিক থেকে, সরকার এই ব্যাপারে এবং আমাদের সবাই তো এই ব্যাপারে কেউ মানে পক্ষপাতিত্ব কোনো মানে সিম্প্যাথি দেখাবেন, একটু নমনীয়তা দেখান বলে মনে হয় না। তো সেখানে আমাদের দিক থেকে এইসব ব্যাপারে আমাদের কঠোর আমরা হব, কিন্তু তাদের ব্যাপারে কি হবে পরবর্তীতে যদি আমরা মানে ক্ষমতায় মানে দেশ দায়িত্ব যদি আমরা পাই জনগণের ভোটে ইন ফিউচার ইলেকশনে, তখন হয়তো এটা আমাদের দলের নীতি নির্ধারক আছেন আমাদের দেশের, তখন রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বিষয়ে মানে যে অতীতের কর্মকাণ্ড সেটা আমাদের সিদ্ধান্ত পরে হয়তো সেখানে নেওয়া হবে, তাদের ব্যাপারটা আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখব। কিন্তু আমি মোটা দাগে মনে করি যে তাদেরকে যে তারা একটি গণতান্ত্রিক দল হিসেবে তারা তো মানে তাদের যে রাজনীতির যে উত্থান ছিল সেটা তো তারা অনেক আগে হারিয়েছে। এটা জনগণের কাছে তারা এখন খুনি দল এবং তারা একটি ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত হয়েছে, মাফিয়া দল হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের তো আর একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আর তারা এই আওয়ামী লীগকে আর মানুষ এখন মনে করে না। তাদের দাফন এবং তাদের কবর রচনা হয়েছে, অনেকে মনে করে যে তাদের আর নৈতিক রাজনীতি করার অধিকার তাদের এখন হারিয়েছে, তার জনগণ তাদেরকে আর অ্যাকসেপ্ট করবে না। এটা যতটুকু আমি যতটুকু বুঝি আর কি। সেটা অবশ্য আমারও ধারণা। কিন্তু ধরেন আপনি নিশ্চয়ই এবার নির্বাচনে দাঁড়াবেন, তা আপনি নির্বাচনে দাঁড়াতে গেলে যদি আপনার এলাকার যারা একসময় ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, তারা যদি বিএনপিতে এসে যোগ দিতে চায়, আপনি কি তাদেরকে নেবেন? প্রশ্নই ওঠে না। এই ব্যাপারে জিরো টলারেন্স আমাদের। তারা তাদের যে রাজনৈতিক তাদের সাথে তাদের যে রাজনৈতিক মানে ইয়েতে সংস্কৃতি, তাদের সাথে যে চিন্তা চেতনার যে আমাদের যে গালফ অফ ডিফারেন্স, মানে আকাশ পাতাল তফাৎ, আমাদের বাংলাদেশি জাতীয়বাদ আর বাঙালি জাতীয়বাদ, এবং তাদের যে চিন্তা ভাবনা, আচার আচরণ, কথাবার্তা, তাদের যে অ্যারোগেন্সি, তারা অ্যাগ্রেসিভ, তাদের সাথে তাদের আচার আচরণও মানে একজন আমরা অনেক সময় অনেকে বলে যে যারা ভদ্রলোক তো আওয়ামী লীগ করতে পারে না, তাদের যে আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে সবসময় একটু উদ্যত এবং তাদের অ্যারোগেন্সি সেটা হয়তো বিএনপি এত বছর থাকলে বিএনপিও হতো না। আমি মনে করি যে বিএনপির মধ্যে এরকম যে দু একজন হয়, তাদের যারা দলের ভিতরে, দলের অভ্যন্তরে যারা এই ধরনের আচরণ করেছে বা এর বাইরেও যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, ইতিমধ্যে আমরা দেখেছেন অনেকদের বিরুদ্ধে কিন্তু শোকজ, নট অনলি শোকজ, ওদের বিরুদ্ধে স্পেসিফিক তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শোকজ করে দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই যারা দলের এক ব্যক্তির দায় দল নিবে না এই দলের, কারণ বিএনপি এতদিনের আন্দোলন সংগ্রামের ফলে এত ত্যাগ শ্রম, দু একজন ব্যক্তির তার স্বার্থের জন্যে, তার নিজের সুবিধার জন্যে দলকে ব্যবহার করবে, এই দায়িত্ব দল নিবে না। এই যে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান এই ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন এবং তিনি জিরো টলারেন্সের কথা বলছেন। এইসব বিষয়ে আমাদের দলে কোনো রকম কেউ যদি তাদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেয় বা তাদেরকে দলে নেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। এই ব্যাপারে আমাদের মানে স্পষ্ট নির্দেশনা রয়েছে তাদেরকে দলে নেওয়া। কিন্তু আমরা জানি যে তাদের বিষয়ে মানে আমাদের নেতাকর্মীরা আজ পর্যন্ত উনি প্রথম যখন 5ই আগস্টের পরে উনি কঠোর বার্তা দিলেন যে কোনো অবস্থাতেই কিন্তু মানে প্রতিপক্ষের প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না। আমরা যে উদার গণতান্ত্রিক রাজনীতি দল এটা প্রমাণ করেছি। আমাদের বাড়ি ঘরে হামলা করা, অগ্নিসংযোগ করা, তাকে পিটানো মারা, এগুলা করা হয়নি। তারা বলছিল যে আওয়ামী লীগ সরকারের পতন হলে 10 লক্ষ মানুষ জীবন দিবে বলেছে, আওয়ামী লীগের মানুষ তারা হত্যা করবে। একজন ব্যক্তিও বিএনপির কোনো কর্মীর হাতে একজন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে বলে আমার জানা নেই, হয়েছে না এদের কোনো ঘটনা। আমরা এই ধরনের বিষয়ে আমাদের নেতার কঠোর হুঁশিয়ারি ছিল, আমরা অনেক যাচ্ছিলাম, সচেতন ছিলাম, যার কারণে আমরা কোনো রকম মানে ল অ্যান্ড অর্ডারকে মানে আইন নিজের হাতে কেউ তুলে নিতে দেইনি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কপারেশন করেছি, নিজেরাই আমরা পাহারা দিয়েছি। যারা আমরা বলবো যে হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায় যারা ছিল তাদের, এবং আমাদের যারা ব্যবসায়ী ছিল ওদের, তার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে বা কোনো বাড়িঘরে কোনো হামলা করা হয়নি, কোনো নির্যাতন করা হয়নি। আমি একটু গেল বছর আপনার একটা বক্তব্য দেখছিলাম আপনাদের একটা কর্মী সমাবেশে, আপনি তখন বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে কিন্তু আমরা নিষিদ্ধ চাই না, আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করি না, এবং বলেছেন যে বিএনপি চায় সব প্রতিপক্ষ নির্বাচনে আসুক, জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না। তো আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ হয়ে গেল একটি নির্বাহী আদেশে। আপনার এখন আওয়ামী লীগ নিয়ে অভিমতটা কি? আমি মনে করি যে এটা হলো
পাবলিক সেন্টিমেন্ট, মানে জনগণের যে জনগণকে নিয়ে তো রাজনীতি, জনগণের কল্যাণে মঙ্গলের রাজনীতি। আমরা রাজনীতি করি আমরা ব্যক্তির স্বার্থে না, সমাজের, দেশের মানে এবং জনগণের কল্যাণে মঙ্গলের রাজনীতি করি। রাজনীতি যে আমাদের এই বিষয়টা আমরা সবাই জানি রাজনীতি করার উদ্দেশ্য কী। সেখানে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারপরে তাদেরকে অ্যাকসেপ্ট করা, গ্রহণ করার কোনো মানে সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের আব্রাহাম লিঙ্কন একটা কথা বলছেন না, যে অফ দ্য পিপল, বাই দ্য ফর দ্য পিপল। তাহলে সেটা তো জানে যে জনগণ দ্বারাই তো আমরা এখন জনগণের তো বুঝতে হবে যে আমরা তো জনগণের পালস বা জনগণ কী চায় এটা বুঝতে হবে। কারণ আমাদের রাজনীতি তো মানে জনগণের, আমরা এন্ড অফ দ্য ডে তো আমাদের জনগণের কাছে যেতে হবে আমাদের। জনগণের যেহেতু রাজনীতির কথা আসলো, গেল পর্বেই আমার এই অনুষ্ঠানে এসেছিলেন এনবিআরের সাবেক একজন চেয়ারম্যান এবং তার সততা মোটামুটি সর্বজন বিদিত। তো তিনি বলছিলেন যে তিনি এই সরকারের উচ্চ পর্যায়ে যারা সচিব পর্যায়ে রয়েছে, যুগ্ম সচিব পর্যায়ে রয়েছে, তার বেশিরভাগই বিএনপি। তো বিএনপি সরকারে মানে ক্ষমতায় না আসতেই যদি এত জায়গায় দলীয়করণ হয়ে যায়, ক্ষমতায় আসলে কি করবে? না আচ্ছা, ব্যক্তি হিসেবে তো আমরা কেউ তো মানে কোনো মানে আমরা তো ভোট দেই, তাই না? আমরা ভোট দিতে গিয়ে তো যারা যায়, যারা আমরা বলি যে নিউট্রাল মানে ইয়েতে নিরপেক্ষ যাদেরকে আমরা বলি আর কি, সেই পর্যায়ে থাকুক, তারা তো সেখানে একজন ব্যক্তি তো কারোর প্রতি কেউ একটা মানে কোনো না কোনো মার্কা তো তার একজনকে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে ভোট দিতে যাবে, তাই না? সেখানে সেই ব্যক্তিরা তো একজনের সমর্থন থাকে, কিন্তু সেখানে যদি বিএনপির প্রতি যদি কোনো মানে আমলার বা কোনো সরকারি কর্মকর্তা যারা আছেন আর কি, দায়িত্বে আছেন, তাদের যদি কোনো রকম ফেসিনেশন থাকতেই পারে, সেখানে বিস্তৃত কিছু না। সেখানে আমরা দল থেকে দলীয়করণ করছি কিনা, কারণ তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, তার যে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা সেটা হলো বড় বিষয়। যে না, অযোগ্য ব্যক্তিকে আমরা সেখানে আমাদের দল ক্ষমতায় যাওয়ার পরে যদি আমরা দেখা যায় যে অযোগ্য ব্যক্তিদেরকে দলীয় বিবেচনায় শুধু তাদেরকে এনে আমরা সেখানে পদায়ন করলাম, কিন্তু দেখা যাচ্ছে সেই যোগ্যতা নাই, তো সেই সব ব্যক্তি সেটা হলে তো অবশ্যই দূষণীয় এবং সেটা মানে গ্রহণযোগ্য হবে না। আমি মনে করি যে যোগ্য তো ব্যক্তি যার যে চিন্তা চেতনা মানুষ, সেই চিন্তা চেতনা, তার ধ্যান ধারণা সমর্থক সে যাই হোক না কেন, তার যদি সেই যোগ্যতা থাকে, তার যে মেধা প্রজ্ঞা থাকে, তার সেই পদে জন্মযোগ্যতা, সেখানে আসতে আমি মনে করি না যে কোনো বাধা থাকা। কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসন চালাইতে গেলে আমরা যোগ্য ব্যক্তি লাগবে, অযোগ্য ব্যক্তি দিয়ে তো আমরা চালাতে পারবেন না দলীয়। কারণ আমরা শুধু দলীয়করণ করেছিল আওয়ামী লীগ তো আপনি আইন বা বিচার বিভাগ থেকে শুরু করে, নির্বাহী বিভাগ থেকে শুরু করে, আপনার নির্বাচন কমিশন শুরু করে, আমাদের পুলিশ থেকে শুরু করে, আর সেনাবাহিনী থেকে শুরু করে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না যে তারা দলীয়করণ করেনি। এবং পুরো বাংলাদেশকেই কিন্তু দলীয়করণ করে ফেলেছিল। কিন্তু এখানে আমি মনে করি না যে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় তার ভোটের মাধ্যমে, তো সেখানে জনগণের কাছে তো আমার একটি চেয়ারম্যান, আমার দলের নেতৃবৃন্দের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার আমরা করেছি জনগণের কাছে, সেটা যদি আমরা ব্যত্যয় করি তাহলে তো একবারেই শেষ। একবার যদি আমরা ব্যত্যয় করি তাহলে একই পরিণতি হবে না। যেই পরিণতি আওয়ামী লীগের হয়েছে, আমরা যদি তাদের মতো আচরণ করি, যে ফ্যাসিস্ট সরকারের যে মানে তারা তো বিনা ভোটে গায়ের জোরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তাই না? প্রশাসন যন্ত্র ব্যবহার করে। তো এখন যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি আমরা আবার জনগণের কল্যাণের বাইরে গিয়ে যদি আমরা দলীয় স্বার্থে যদি আমরা দেশে আবার এই ধরনের আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে, দেশের স্বার্থের পরিপন্থী যে কাজগুলো করেছে, যে গুম, খুন এবং দলকে চিরস্থায়ী করার জন্য হেন কোনো লুটপাট থেকে শুরু করে হেন কাজ করে না। দেশ থেকে তো তারা 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচারই করেছে ওরা। এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তো দুর্নীতি করে, বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংকগুলি খালি করে ফেলেছে, তারা বেগম পার করেছে, সেকেন্ড হোম করেছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে। এগুলো আমরা সব জানি কারা করেছে, কারা কী পরিমাণ টাকা নিয়েছে, কে কত রেখেছে। এগুলো একজন ব্যক্তি 1000 কোটির নিচে তাদের কোনো নাই, মানে 100 কোটি না, 1000 কোটির উপরই সমস্ত যাদের কথা, সালমান থেকে শুরু করে যারা ছিল সবার একই কথা শুনেছি আমরা। তো সেখানে ধরেন আমরা যদি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমরা জাতীয় সরকার করলে বা আমাদের যদি আমরা কোয়ালিশন গভর্নমেন্ট করি, যেটাই করি আমরা আগামী দিনে, যেটা দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যদি দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা বলেছি, আমরা 31 দফার মধ্যে কিন্তু সমস্ত কিছুই আমার উল্লেখ আছে আমাদের।
আমরা ঠিকই করবো, সেখানে যদি একই কাজ করি তাহলে আমাদের তো পরিণতি একই হবে। যে আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে, মানে সেই পরিণতি ভাগ্যবরণ তো আমাদের করতে হবে। তাহলে সেটা থেকে শিক্ষা নিয়েতে আমার দেশ পরিচালনা আমাদের অতীতে আমাদের দেখতে হবে। বিএনপি আপনার 90 যদি আপনি ওর থেকে ধরেন আর কি, ওই মানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের সময় থেকে যে আমরা ধরেন ওই পরবর্তী মানে 79 থেকে যে ধরেন আমি 1975 সালে পরের থেকে মানে আসার পর থেকে এই পর্যন্ত, তখন যদি অ্যানালাইসিস করেন আপনি বিএনপির রাজনীতির মানে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কি জনগণের স্বার্থের পরিপন্থী, জনগণের পক্ষে বিপক্ষে সেখানে তো মানুষ তো আমাদের উপরে আস্থা যদি থাকে, এই মানুষগুলো এখনো আছেন। যদি আমরা এই ধরনের জনস্বার্থের পরিপন্থী আমাদের দেশ পরিচালনা কাজ করে থাকি, তখন তো আবার জনগণ তো আমাদেরকে আর নির্বাচিত করবে না, অস্থিরতার দিকে যাবে। সেইজন্যই ভয়টা বেশি, যে যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে। আর গণঅভ্যুত্থানের মধ্যে এইজন্য আমাদের তো ঐতিহাসিক শিক্ষা নিয়ে আমাদের আগাতে ওই জায়গাটায় বোঝার চেষ্টা করছি যে বিএনপি সে ম্যান্ডেটটা ধারণ করে নাকি। তার কারণ আপনি 31 দফার কথা যখন বলছেন, আপনাদের 5ম দফায় একদম স্পষ্ট, আমি ওয়েবসাইটেই দেখেছি, লেখা হচ্ছে পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবে না। সেখানে কিন্তু মোবাইল কোম্পানির মতন স্টার্ট দিয়ে কোনো শর্ত প্রযোজ্য ছিল না। অথচ এখন আপনারা বলছেন যে না, পারবে, একবার গ্যাপ দিয়ে আবার পারবে। এবং একবার গ্যাপ দিয়ে আবার পারলে কি হয় তার উদাহরণ কিন্তু রাশিয়াতে আছে, ভ্লাদিমির পুতিনের 25 বছর শাসন করেছে। এটা ওই ধরেন এটা তো আমাদের যে আপনাদের ওইটাই ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা, কিন্তু আমি অস্বীকার করছি না। এখন তাহলে পরিবর্তন কিন্তু আপনারা সেখানে করছেন না, পরিবর্তন যেটা আমরা সেটা তো পরিবর্তন করা হয়নি, ওইটি আছে। জি আছে, কিন্তু যখন সংস্কার প্রস্তাবে যাচ্ছেন আপনারা, মানে সংস্কার কমিশনে গিয়েছেন কথা বলতে, তখন কিন্তু বলছেন যে একবার গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন বলে একবার গ্যাপ দিয়ে আবার করা হতে পারে। এটা ওই সময়ের প্রেক্ষাপট, ওই সময় দেশের অবস্থা প্রেক্ষাপটের বিবেচনায় হবে আর কি। এটা বলছি না যে ইয়ে করতে পারবে না, কারণ তখন যদি দেখা যায় যে তার থেকে আরও বেশি যোগ্য ব্যক্তি থাকেন প্রধানমন্ত্রী হওয়ার মতো, উনি হবেন, আর যদি না থাকে তাহলে উনি হবেন। যে ওই ব্যক্তি হতে পারে আপনারা আপনাদের নিজেদের ম্যান্ডেট থেকে মানে আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে কিছু বিষয় থাকে, বুঝছেন। রাজনীতিতে কিছু বিষয় তো আমাদের সবকিছু তো ধরেন মানে চুলছাড়া বিশ্লেষণ করতে গেলে তো সেখানে আমাদের স্থান, কাল, পাত্র, সময় অনুযায়ী অনেক কিছু পরিবর্তনশীল হয়। সেখানে এই দ্যাট টাইম ওই সময় কি হয় পরিস্থিতি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা হয়েছে। আর মানে আপনাদের 31 দফাটাও পুরোপুরি মানে ঠিক থাকবে না, এটাও পরিবর্তন হয়ে যেতে পারে। না, এটার জন্য এটা আমরা কি বলে সময়ের কালে যদি পরিবর্তন হয়। 27 দফা ছিল, 20-30 ডিভিশন ছিল, তারপরে 27 দফা দেওয়া হয়েছে, তারপরে 31 দফা দেওয়া হয়েছে। সেই 31 দফাতে পরবর্তী এটাই কিন্তু কনস্ট্যান্ট না, এটা এই জায়গায় থাকবে নট দ্যাট। এটা পরবর্তী আরও সংযোজন বিয়োজন হতে পারে, আরও বেটার কিছু প্রস্তাব যদি আসে তাহলে সেটা আমরা সংযোজন করব আমাদের দেশের বৃহত্তর স্বার্থে। অতীতে তো কেউ জাতি, আমি আপনাদের 1ম দফা যেটা, সেখানেই দেখছিলাম পরিষ্কারভাবে লেখা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন হবে এবং সংবিধানে গণভোট পুনর্প্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। কিন্তু আপনারা যে সংস্কার প্রস্তাবে আপনাদের যে প্রস্তাব দেওয়া হচ্ছে, সেখানে আপনারা এই গণভোটের ব্যাপারটি আর সাপোর্ট করছেন না, তাহলে তো আবারও কন্ট্রাডিক্টই করছে। মানে আমি যেটা দেখলাম আপনাদের সংস্কারের যে প্রস্তাবগুলো আপনারা দিয়েছেন, যেসব ব্যাপারে আপনারা রাজি হচ্ছেন না, সেখানে কিন্তু আপনারা এই গণভোট সাপোর্ট করেননি। মানে নিজেদের জায়গা থেকে তো তাহলে সরে আসছেন আপনারা। না, এটা ধরেন আমাদের যেহেতু বিএনপি একটি মানে ধরেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেখানে আমাদের দলের মধ্যে উইদিন দ্য পার্টিতে আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আছে, হচ্ছে গণতান্ত্রিক চর্চাটা আছে। এখন আমাদের গণতন্ত্র তো গণতান্ত্রিক যে বিষয়, আমাদের দেশের স্থান, কাল, পাত্রে তো অনেক কিছু পরিবর্তন হয়। তো সেখানে পরিবর্তন হতে পারে। সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমার সমাজের অবস্থা বা রাজনৈতিক দলগুলোর দেশের সমস্ত কিছু বিবেচনায় কিন্তু আমাদের যে একই জায়গায় আমরা কনস্ট্যান্ট থাকবো, এই পুরানো মানদাত্তার আমলে ধ্যান ধারণার মাধ্যমে থাকবো, সেটা পরিবর্তনশীল। পৃথিবী পরিবর্তন, অনেক পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, বুঝছেন। এখন অনেক কিছু মানে হয়েছে পৃথিবীতে, মানে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসছে, মানুষ নতুনত্ব চায়। তো সেখানে আমরা তো এই যে পুরানো ট্র্যাডিশনের থেকে আমরা বেরিয়ে আসা, আমরা জনগণের আরো বেশি মডার্ন করা, পৃথিবীর সাথে তাল মিলানো পৃথিবী রাজনীতি। মানে গণভোট বাতিল, এটা কি মডার্ন করার জন্য? হ্যাঁ, গণভোট বাতিলের সিদ্ধান্ত মানে এটা আপনারা বলছিলেন করবেন, এখন বলছেন করবেন না।
এটা কি মডার্নাইজেশনের জন্য? না না, এটা ধরেন এটা আমাদের দলের জনগণের, যেহেতু আমাদের দলের এটাকে আমাদের যারা বলেছেন আর কি দলের বৃহত্তর দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে, এটা নিশ্চয়ই এরা আমাদের যারা যে নীতি নির্ধারক যারা আমাদের এই সিদ্ধান্ত দিয়েছেন সেটা সব বিবেচনা করেই সিদ্ধান্ত দিয়েছেন, অনেক চিন্তা ভাবনা করি তারা সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের দলে তো ধরেন আমাদের অনেক, আপনি নিজেও তো অনেক সিনিয়র পোস্টে আছেন, নীতি নির্ধারকদের সাথে আপনাদের আলোচনা হয় নাই? আমাদের নীতি নির্ধারক তাহলে গণতান্ত্রিক দল আমাদের বিএনপি স্থায়ী কিভাবে কমিটি হলো যে আমাদের সেখানে তারা বসে এখানে সিদ্ধান্ত মানে আমাদের সংযোজন বিয়োজন নতুন কিছু অ্যাড করা বা সেখানে সিদ্ধান্তের বিষয় যেগুলো বিষয় আছে সেগুলো অনেক সব বিষয়ে আমাদের সাথে আমাদের ওপিনিয়ন নেন, আমাদের মতামত নেন, সেই মতামত দিই, তারপর তারা চূড়ান্ত মতামত কিন্তু সিদ্ধান্তটা হয় কিন্তু আমাদের স্থায়ী কমিটিতে, ওখান থেকে কিন্তু সিদ্ধান্তগুলো মানে গ্রহণ করা হয় এবং সেটা ইয়ে করা হয় আর কি পাবলিকলি প্রেস। খোকন ভাই, এইরকম কি ভাববার সুযোগ আছে যে বিএনপি যে সংস্কার চাচ্ছে বা যেটুকু চাচ্ছে সেটা নিজেদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে না? না, এটা সম্পূর্ণ আপনার ধারণা অমূলক হচ্ছে। এটা আমরা আমাদের কথায় আর কাজের সাথে তো আমাদের মানুষ অনেক সচেতন, মানুষ অনেক ট্যালেন্ট, মানে আমাদের পিপল এখন রাজনৈতিকভাবে অনেক সচেতন, আই থিঙ্ক সো। কারণ আমি তো দেখি মাঝে মাঝে টিভি পর্দায় বিভিন্ন সময় দেখি যে আমাদের চিন্তা থেকে তারা এগিয়ে আছে, মানে অনেক জনগণ যদি বুঝতে পারে যে না শুধু এই সংস্কারটা, মানুষের আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকে আমরা দূরে চলে গেছি, মানে আমরা যেগুলো বলছি আসলে সেগুলো আমরা করবো না, তাহলে তো জনগণ আমাদেরকে নির্বাচিত করবে না, আমরা জনগণ থেকে প্রত্যাখ্যাত হব, প্রত্যাখ্যাত হলে আগামী দিনের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। তাহলে আমাদের এই কথাবার্তার প্রতি মানুষের প্রতি আস্থার জায়গায় যদি ঘাটতি হয়, যদি আস্থার জায়গায় যদি সংকট হয়, তাহলে সেটা আমরা ক্ষতিগ্রস্ত হব। তা সেখানে জনগণ সিদ্ধান্ত নিবে, যদি মনে করে যে না বিএনপির কাজের সাথে মিল নাই, তাহলে হয়তো তারা এবার তো গায়ের জোরে তো ভোটে আমরা জিততে পারবো না, আমাদের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে, তাই না? এখন আমাদের কথায় অতীতের ভূমিকা, অতীতে আমরা 16 বছর কি কাজ করেছি, অতীতে আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম তারা জনগণের কল্যাণে মঙ্গলে কি কাজ করেছি, গণতন্ত্র উত্তরণের, মানুষের উন্নয়নে। ধরেন এখন একটা বড় ভোটার হচ্ছে তরুণ প্রজন্ম, যারা আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন হয়তো জন্মগ্রহণ করেছে, মানে আপনাদের সময়টা দেখেইনি, তারা যা দেখবে তা কিন্তু বর্তমান সময়টা দেখবে। তো সেই বর্তমান সময়টা দেখে তারা কিভাবে ভরসা পাবে যে এই গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা বিএনপি ধারণ করবে? আচ্ছা, গণ অভ্যুত্থানের বড় বড় যে সংস্কার প্রশ্নগুলো সেখানে তো আমি দেখছি যে বিএনপি রাজি হচ্ছে না, এবং বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের দিকেই বা কতটুকু? জুলাই সনদের ব্যাপারে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হলে তো সেখানে আমাদের কোনো থাকবে না। আমরা তো অলরেডি আমাদের দল থেকে দেখেছেন যে আমাদের যে লন্ডনে যে যৌথ বিবৃতি দেওয়া হলো সেখানেও তো আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী তিনিও তো বলেছেন যে জুলাই সনদের ব্যাপারে জাতীয় ঐক্যমত হলে আমাদের কোনো আপত্তি নেই, সেটা বলেছেন। দেখেছেন জাতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা নিয়ে আপনাদের এত আপত্তি কেন? প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা নিয়ে আপনাদের এত আপত্তি না? প্রধানমন্ত্রী মানে মানুষের হাতে কিন্তু বিএনপি বাদে আর অপশন নেই। না না, আমি আপনারা কি ওই রকম দল হতে চান? আমাদের ভারসাম্য যেটা বলছেন, আমাদের যেটা 31 দফার মধ্যে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য যে কথাটা আমরা উল্লেখ করেছি, সেটার পিছনে যৌক্তিক অতীত থেকে আমাদের দেখা গেছে যে মানে ওইটা নিয়ে কিন্তু জনগণের মধ্যে কিছুটা মানে সংশয় আছে যে আমরা কি করছি, আমরা মানে ওই আগের দেখা গেলো যে রাষ্ট্রপতির থেকে প্রধানমন্ত্রীর পাওয়ার এক্সারসাইজ একটু বেশি করেন কি, বেশি করার কারণে যেখানে রাষ্ট্রপতি থাকে না, ভূমিকাটা খুব গৌণ হয়ে যায়। তাই এই জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্য থাকে, তাহলে দেশ সংসদের মধ্যেও ভারসাম্যের কথা বলা হচ্ছে। অবশ্যই সংসদের মধ্যে আমরা ভারসাম্যের কথা বলছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি। আপনারা বলছেন অথচ দলীয় নেতা এবং সংসদ প্রধান বলছেন প্রধানমন্ত্রী হতে পারবে, মানে বিষয়গুলো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? না, এটা খুব একটা কন্ট্রাডিক্টরি বলে আমি মনে করি না, মানে একই তো হলো, তাহলে শেষ পর্যন্ত সব ক্ষমতাই তো এই প্রধানমন্ত্রীর হাতেই থাকলো। না, প্রধানমন্ত্রী যেহেতু পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সেখানে তো ধরেন আমরা প্রধানমন্ত্রীর হাতে তো যেটা আমাদের সংবিধানে যেটা উল্লেখ করা আছে প্রধানমন্ত্রী কতটুকু পাওয়ার এক্সারসাইজ করবেন, তো সেটার ক্ষেত্রে আমাদের পার্লামেন্টই সেটা করতে হবে। অনেক কিছুই আছে না, পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করতে গেলে তো সেটা পার্লামেন্টেই করতে হবে, পার্লামেন্টে আলোচনার প্রেক্ষিতেই সেখানে সর্বসম্মতিক্রমে যেটা পাস হবে সেটাই আমরা গ্রহণ করব। সেরকম তো 2/3 মেজরিটি আওয়ামী লীগ নিয়ে 17 বছর চালিয়ে গেছে। না, আওয়ামী লীগ আর বিএনপি তো এক জিনিস না। আওয়ামী লীগ তো একটা ফেসিস্ট দল, বিএনপি তো উদার গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ তো এই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নাই। আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাই, তাহলে জনগণের কাছে তো আমাদের থাকবে, দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে, কমিটমেন্ট থাকবে।
যে আমাদের এন্ড অফ দ্য ডে দিন শেষে তো আমাদের জনগণের কাছে আবার যেতে হবে 5 বছর পরে। তাহলে জনগণকে যদি আমরা এখন ইয়েতে রাখি, অন্ধকার ডার্কে রাখি, বা জনগণের যে দাবিগুলো জীবন, তাহলে তো আমাদেরকে এই দল তো একদিনের না, দল তো মানে আমরা গঠন হয়েছে 78 সেপ্টেম্বরে হয়েছে, তাই না? দীর্ঘদিন হয়েছে দলের সৃষ্টি হয়েছে। তো সেখানে আমাদের এই দল তো আরও অনন্তকাল চলবে, আমরা হয়তো থাকবো না দলে, কিন্তু আমাদের প্রজন্ম, আমাদের যারা আছেন তারাও তো দলটা কন্টিনিউ করবে। সেখানে আমাদের দলটাকে আমরা তো এমন জায়গায় নিয়ে যাবো না, আওয়ামী লীগের মধ্যে এমন কাজ করবো না যে আমরা নিষিদ্ধ হয়ে যায়, বা দল আজকে মানবতা বিরোধী অপরাধের জন্য আজকে তারা মানে তাদের কবর রচনা হোক, এটা তো আমরা চাবো না। কারণ এটা তো অতীতে দেখা গেছে যে আমাদের দেখেন আমরা 91 থেকে পরবর্তীতে আমরা 2000-এ আমরা তো সেখানে তাদের মতো তো আমরা করি, 96-এ আমরা নির্বাচন দিয়েছি। এখন বাংলাদেশের আমার বলতে দ্বিধা নেই যে সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি বাদে আসলে অপশন নেই। আপনারা কি এমন দল হয়ে থাকতে চান, মানে আপনি যে জনগণের কথা বলছেন, মানুষ ভোট দিতে গেলে তো বিএনপি বাদে অপশন নেই তার হাতে, মানে আপনি বুঝবেন কিভাবে যে মানুষ কি চাচ্ছে? না এটা যদি না এখন তাহলে মানে আপনারা কি ওই রকম দল হয়ে থাকতে চান যে মানুষের এত অপশন নেই বলে আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, নাকি মানুষের যেটা জুলাই আকাঙ্ক্ষা রয়েছে, যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেইটা বহন করে বিএনপি যেতে চায়? না সেটাই আমরা তো সেটা বহন করতে রাজি করতে চাই, সেটাই করতে চাই। জনগণের আমরা তো এটাকে আপনি কিভাবে বিভাজন করবেন, মানে আপনি কিভাবে, কারণ জনগণের যদি অপশন না থাকে তাহলে আমাদের কিছু করার নেই। এই দেশের আরো দল আছে, না, দল তো একটা না, বহুত দল আছে। জনগণের মতামতের যেহেতু প্রশ্ন আসলো, আপনাদের একজন, তারা তো বিএনপি তো একা ইলেকশন করবে না, তাই না? তাহলে তো অন্য দল, বাম দল আছে, ডান দল আছে, ইসলামী দলগুলো আছে, তারা ইলেকশন করবে না? এনসিপি আছে, অনেক দল আছে না, তারা তো সবাই ইলেকশন করবে। আমি যদি অনুকূল পরিবেশ তৈরি হলে সেখানে সে ইলেকশন করবে, তো সেখানে অপশন তো থাকছে ওদের, তাই না? সেখানে যে মনে করে না বিএনপি না, এখন বিএনপিকে ভোট দিতে এটাকে বাধ্যতা না, বামূলক না, তাদের অপশন আছে, তাদের পছন্দ আছে, আবার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমরা বলছি বক্তৃতা, আমরা যেটা বলি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে আমাদের যোগ্য ব্যক্তিকে দিব। সেই যোগ্য ব্যক্তি যে মনে করে বিএনপির প্রার্থী দিবে, আর যে মনে করে যে বেটার আছে, বেটার অপশন আমাদের হাতে আছে, এর থেকে যে তাদের দেশ পরিচালনা তাদের হাতে আরও অন্য এরকম ব্যক্তি, তাদেরকে দিব, অসুবিধা নাই। আমরা তো এর জন্য তো মানে আমরা তো এখানে এই নির্ধারণ তো আমরা করবো না। আমরা তো কোনো রাজনৈতিক দলকে বলি না করতে, যে কিনা ওই যে আমাদের যারা আছে সবাই তো রাজনীতি করার, নতুন দল যারা করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, যে এনসিপি তাদেরকে তো অভিনন্দন জানিয়েছি আমরা, তাই না? সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নতুন দল হবে, তাদের মতামত দিতে পারবে, তারা ভোট দিতে পারবে। আমার জন্মগত মৌলিক অধিকার, আমার সাংবিধানিক অধিকার, আমার ভোট দেওয়ার, রাজনীতি করার, যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? সেই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে তো সবারই তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সবার দল করার স্বাধীনতা আছে, সেখানে জনগণের অপশন নেওয়ার সুযোগ আছে। আমি তো বলবো না যে আমাকেই দিতে হবে। আওয়ামী লীগ যেমন জোর করে দেওয়া হতো যে আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, সেটা তো আমরা করার সুযোগ নাই। আমরা তখন আমাদের কথায় তো পুলিশ প্রশাসনও চলবে না, আমাদের কথায় তো এখন প্রশাসন চলবে না, আপনাদের লোক আছে না, থাকতেই পারে। মানে সেখানে কেউ যদি লালন করে মনে প্রাণে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া তারেক রহমানকে যদি কেউ পছন্দ করেন, দলকে পছন্দ করেন, কেউ করতেই পারেন, মনে মনে করতেই পারেন। প্রকাশ্যে তো আর কেউ বিএনপি প্রশাসনিক কেউ করছেন না, যারা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন বিভিন্ন জায়গায়, তো সেখানে যদি তারা বিএনপির প্রতি তাদের সব কর্নার থাকতেই পারে। তো সেখানে তো মানে সেখানে তো আমার আপনার কিছু করার নাই। জনাব খায়রুল কবির খোকন, আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি। আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকার যখনই বলতো জনগণ তাদের পাশে আছে, মানুষজন সেখানে যে প্রচুর কমেন্ট করতো, আমার ধারণা তারা জীবনে তা কোনোদিন দেখেননি। তা আপনাদের একজন নেতা আছেন যিনি এবার দক্ষিণের মেয়র পদ নিয়ে এক ধরনের জটিলতা যখন তৈরি হলো, আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতাম তখন থেকে, যখন তিনি তার নিজের কর্মীকে ছুটি আনার জন্য নিজে লাফিয়ে গিয়েছিলেন। তো কয়েকদিন আগে তার একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে তিনি লিখলেন, আমি একটু জাস্ট দর্শকদের সুবিধার্থে মনে করিয়ে দিতে চাই, যারা নির্বাচন করবে তার শেষ অংশে যারা নির্বাচন করবে তারাই বৃহত্তম অংশীদার, অতএব তারিখটি সিংহভাগ অংশীদার তথা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। যখন প্রধান উপদেষ্টা বলছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেখানে 54,000 রিয়াকশন ছিল, এর মধ্যে 40,000 মানুষ দিয়েছে হচ্ছে হাসির সাইন, মানে হচ্ছে তারা এই বিষয়টার সাথে একমত না। এবং আমি সেখানে কমেন্ট পড়ছিলাম, প্রথমে মনে হলো যেগুলো বট কমেন্ট বোধ হয়, পরে দেখলাম না, মানুষ গিয়েছে, সেটা একদম জেনুইন লোকজন সেখানে বলছে যে আপনারা কি মানুষের মতামত বা পালস বুঝছেন না। আমি ওই আবারও একই প্রশ্নে চলে আসতে চাই যে বিএনপিকে আসলেই জনগণের পালস বুঝতে পারছে? মানুষ কি চাচ্ছে যে পরিবর্তনটা চাচ্ছে? কারণ মানুষ
চাই যে বিএনপি কোনো অপশন হিসেবে থাকুক না। একটা বৃহত্তর দল যেগুলো 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে, এত বড় একটা দল, আমাদের প্রায় 40% জনগণের প্রতিনিধিত্ব করি বিএনপি, সেটা আমাদের সেখানে ধরেন এত সমর্থক, আমাদের যে পরিমাণ, আমরা যখন কোনো রকম গ্রামে যাই, আমরা বিভিন্ন থানা উপজেলা পৌরসভায় যাই, হাজার হাজার লোকের যে উপস্থিতি আমরা এখন তখনই দেখেছি যে এই অত্যাচার নিপীড়ন বিএনপিকে যেখানে নিশ্চিহ্ন করতে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, সেখানে অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই সংগ্রাম করে কিন্তু আমরা টিকেছিলাম। আমাদের আওয়ামী লীগের যোগও দেয় নাই বা ওরা দল ছেড়ে চলেও যায় নাই। তো সেখানে এত বড় একটা দল, সেই দলের মধ্যে ধরেন আমাদের দলের নেতা অনেক বেশি, সেখানে একজন নেতার একজন বক্তব্য সেটার হয়তো কেউ তার ইয়ে না হতে পারে, মানে তার মানে আমাদের সামগ্রিক অর্থে নীতি নির্ধারক যারা, তাদের বক্তব্যের হলো মানে দেখার বিষয় যে একজন দলের একজন নেতা তার ব্যক্তিগত তার ওপিনিয়ন হতে পারে, কিন্তু তার সামগ্রিকভাবে দলীয় সিদ্ধান্ত, কি বলবো, দলীয় সিদ্ধান্ত হলো খুব মুখ্য বিষয়। হ্যাঁ, মেয়র পদটা নিয়েও যা হয়েছে সেটা নিয়েও মানুষ অনেকেই রিয়াকশন দিয়েছে, মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। না, এটা নিয়ে তো এটাকে হতে এই কারণে মানে হয়েছে, মানে আমরা যে চিটাগংয়ে আমরা দেখলাম যে সেখানে কোর্টের রায় বাস্তবায়ন করা হয়েছে, যে আমাদের ডাক্তার শাহাদতকে সেখানে আবার চিটাগং মেয়র হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কোর্টের রায় ক্ষমতায় যাওয়ার এত তাড়াহুড়া কেন? না, ক্ষমতা ধরেন এখানে যেহেতু কোর্টের রায় একটা দিয়েছে, সেই রায়টাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাহলে যে গড়িমসি করা বা টালবাহানা করা বা এটা নিয়ে একটু ধরেন যে যাকে দিয়েছে তার হয়তো তার রিয়াকশন, ব্যক্তিগত রিয়াকশনটা হতে পারে, যেটা আপনি বলছেন এটা হতে পারে রিয়াকশনের কারণে, কিন্তু সামগ্রিক অর্থে দলের হাইকমান্ড বলতে দলের স্পোক্সম্যান বা দলের মহাসচিব বা দলের একটি চেয়ারম্যান বা যারা আমাদের স্থায়ী কমিটির সদস্য বা আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র যুগ্ম মহাসচিব যারা আছেন, তারা যারা দেন তাদের কোনো বক্তব্য এই ধরনের বিতর্কিত বক্তব্য সেটা আমরা দেখার বিষয়। কিন্তু একজন ব্যক্তি তার ক্ষোভের থেকে, দুঃখ থেকে, বেদনা থেকে সে তার একটা বক্তব্য দিতেই পারে, সেই বক্তব্যটা কিন্তু সার্বজনীন গ্রহণযোগ্য মানে হওয়ার ক্ষেত্রে মনে করি প্রযোজ্য না। আচ্ছা, বিএনপি এই যে মানে একটা বাজারে গুঞ্জন আছে বা একটা ধরেন বিএনপি বারবার যেটিকে বলছে যে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, যে বিএনপি সংস্কার চায় না। আমি একদম পরিষ্কারভাবেই জিজ্ঞাসা করি, ধরেন বিচার বিভাগের সংস্কার, সংবিধানের সংস্কার, দুর্নীতি হবে না, লুণ্ঠন হবে না, কেউ টাকা নিয়ে বাইরে চলে যেতে পারবে না, ফ্যাসিবাদের উত্থান হবে না, এই ধরনের বিষয়গুলো নিশ্চিত করতে যে ধরনের সংস্কারগুলো দরকার, বিএনপি কি ক্ষমতায় আসলে সেগুলো কন্টিনিউ করবে? আমি তো হলপ করে এখানে মানে আমি যদি না হয় আমি এসে আপনাকে জিজ্ঞাসা করতে পারবো। আমি তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি, তবে আমি যতটুকু জানি এবারের অতীত থেকে যে আমাদের শিক্ষা নিয়ে বা অতীতের সামগ্রিক যে আমাদের উপর যে অনেক মানে চড়াই উতরাই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যদি আমরা ওই জায়গায় আসি, আপনি যেটা বলেন আল্লাহ যদি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায়, এটার ক্ষেত্রে যদি আমাদের মধ্যে যদি কোনো রকম মানে ইয়া থাকে আর কি, মানে কারোর মধ্যে এরকম লোভ লালসা মোহ বা কিছু একটা থাকতেই পারে, হয়তো থাকতেই পারে, কিন্তু আমাদের দলের যে একটি চেয়ারম্যান, দলের আমাদের যে চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাম্প্রতিককালে তার যে ভূমিকা, তার যে স্টেটমেন্ট, তার যে মানে পদক্ষেপ যেটা নিয়েছেন, সেটা দলের ভিতর হোক জাতির জন্য আমি মনে করি যে অত্যন্ত মানে দূরদৃষ্টি সম্পন্ন এবং অত্যন্ত ম্যাচিউরিটি তার মানে দেখিয়েছেন, এবং তার বক্তব্যের মধ্যে এবং দলের মধ্যে এই বিষয়গুলো তিনি বাস্তবায়ন করার জন্য তিনি যে দৃঢ়চেতা, মানে যে অ্যাডামেন্ট, মানে অত্যন্ত মানে কঠোর এবার ভূমিকা রাখছেন আর কি। তো আমার মনে হয় যে এটা শুধু কথার কথা নয়, এটা হয়তো উনি বাস্তবায়ন করবেন এবং এটা করবেন বলে আমি আশাবাদী আর কি। তৃণমূল কি বুঝতে পারছে, মানে আপনারা সিনিয়ররা হয়তো বুঝছেন শিখেছেন, তৃণমূল কি বুঝতে পারছে? কারণ অনেক চাঁদাবাজির অভিযোগ আসছে, এবং একটা সময় আমি নিজের এক্সপিরিয়েন্স বলি, একটা সময় রাস্তাঘাটে 3 জন হোন্ডা চালাইলে আমি বুঝতাম ছাত্রলীগ, এখন 2টা এক্সপিরিয়েন্সের কারণে আমি বুঝি যে ছাত্রদল। হ্যাঁ, এটাকে আমি আপনাকে অস্বীকার করব না, এটা কিছু অতি উৎসাহী কিছু মানে আমাদের তরুণ কিছু আছে যারা আমার ধরেন ওরা অতীত ইতিহাস জানে না, বাস্তবায়ন জানে না, মানে তারা বর্তমান আমাদের দলের হাইকমান্ডের স্ট্যান্ড কী পদক্ষেপ দিয়ে যাচ্ছে, এরা বেশি ইমোশনাল আর কি, বেশি মানে আবেগপ্রবণ হয়ে মানে ওরা মনে হয় যে ক্ষমতায় চলে আসছে, এই ধরনের কিছু লোকজন আছে। এটা অস্বীকার করছি, আমি যদি একটা জেলার দায়িত্বে আছি, আমি জেলার দায়িত্ব হিসেবে আমি তো এগুলো অনেক ফেস করতে হচ্ছে আমাদের। আগে এখন তো প্রতিপক্ষ নয়, নিজেরা অনেক জায়গায় প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেখানে আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা নিচ্ছে এবং এই যে চাঁদাবাজি, দখলদারিত্ব, আধিপত্য বিস্তার করা, এইসব কিছু বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না তা নয়, এটা অস্বীকার করছি না, কিন্তু সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে। এবং ইতিমধ্যে অনেকটাই আমি এর আগে বলেছি আমি যে তাদেরকে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, এবং দলীয় আইডি এবং তাদেরকে যারা এই আওয়ামী পরিবারের ছিল আর কি, যুবলীগ ছাত্রলীগ ছিল, তারাও বিভিন্নভাবে
এসে দলের মধ্যে কিছু কিছু ঘটনা বিচ্ছিন্ন ঘটনা করানো হচ্ছে, যার দায় দায়িত্বটা কিছু ঘটনা যাতে বিএনপির উপর বর্তায় তার জন্য কিছু ঘটনা ঘটছে, যে মানে আবার কিছু কিছু মিডিয়া ট্রায়ালও হচ্ছে, যে তিলেরে তাল বানিয়ে কিছু সামাজিক যোগাযোগ ফেসবুকে দেখা যায় একটি গোষ্ঠী তারা ফেক আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে, বিএনপি পরিবারের বিরুদ্ধে তিলেরে তাল বানিয়ে এটাকে অনেক বড় মানে নিউজ করা হচ্ছে, যেটা আসলে বাস্তবে তা নয়। হয়তো কিছু ঘটেছে তা নয়, হয়তো এটাকে তারা মানে যেটা বলে নিউজ আসার মতো এগুলো হচ্ছে। এগুলোর জন্য আমরা আমার জেলায় আমি অনেকগুলোর বিরুদ্ধে আমি শোকজ করেছি, বহিষ্কারও করেছি আমার থেকে সরাসরি, যে এই ধরনের দল তোমাদের ওন করবে না, তোমাদের অপকর্মের দায় দল বহন করবে না, এটা স্টেট এই ব্যাপারে আমাদের হাইকমান্ডে বলা হচ্ছে, নাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই জন্য আমরা যেন আগামী দিনে যেন আমাদের দলের কাছে জনগণের কাছে যেন দায়বদ্ধ জবাবদিহির জায়গাটা থাকে, এটা আমরা চেষ্টা করছি, আগামীতে করে যাব, শেষ পর্যন্ত করে যাব। ধরেন বড় যদি বলে দলের মধ্যে ধরেন বিভিন্ন চিন্তা চেতনার মানুষ আছে, সেখানে ধরেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে, সেটা কিন্তু আমরা কতটুকু আমরা নিয়ন্ত্রণে রাখতে পারছি, কন্ট্রোল করতে পারছি, অ্যাকশন নিচ্ছি কিনা সেটা দেখার বিষয়। সেটা আমরা প্রশ্রয় দিচ্ছি, আশ্রয়পত্র দিচ্ছি কিনা, আমাদের আশ্রয়পত্রের ক্ষেত্রে জিরো টলারেন্স, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করব। আশা করব আপনার এই মেসেজ আপনার তৃণমূলের কর্মীদের কাছে যাবে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে দর্শক শ্রোতাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।